চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এতে হাবিল নামে একজন আহত হয়েছেন। হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি নামপাড়া গ্রামের বেলালের ছেলে। শনিবার বেলা 11টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাজপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ কাশেম আলী। তিনি বলেন, এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি শনিবার ভোররাত আনুমানিক 4টার দিকে গমের খেতে পানি দিতে যান হাবিল। এই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে তিনি আহত হন। তিনি আরো বলেন, হাবিবুল খুব ভালো ছিলেন, তিনি কোনো প্রকার চোরাকারবারির সঙ্গে জড়িত নয়, এমনকি তার নামে কোনো মামলাও নেই। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শনিবার ভোররাত আনুমানিক 3:30টার দিকে 7 থেকে 8 জন চোরাকারবারি ভারতে প্রবেশ করে। ওই সময় বিএসএফ 2 থেকে 3 রাউন্ড গুলি ছোড়ে। কেউ আহত হয়েছে কিনা তা এখনো জানি না। এ ব্যাপারে বিস্তারিত পরে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে। মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ। দেশের কিছু গণমাধ্যমে বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শিরোনামে সংবাদ প্রকাশের পর বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু গণমাধ্যমে এমন সংবাদ সীমান্ত রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করেছে। গত 27 ডিসেম্বর বিজিবির নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভারতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে মর্মে পোস্ট দেওয়া হয়। এই ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদও প্রকাশিত হয়। এছাড়া ওই সম্মেলনের বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একাধিক প্রেস ব্রিফিংয়েরও উল্লেখ করা হয়। তাছাড়া বর্তমানে সীমান্তে জনগণের সঙ্গে একাত্ম হয়ে বিজিবি যে ভূমিকা পালন করছে, ঠিক সেই সময়ে এ ধরনের নেতিবাচক পোস্ট সময়ের কারণে সবার মনে বিভ্রান্তি সৃষ্টি হওয়া সম্ভাবনা বেশি। আগামী 17 থেকে 21 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিজিবি ছাড়াও দেশে অন্যান্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। এখানে গোপনীয়তার কিছু নেই এবং বিজিবির পক্ষ থেকে কোনো গোপনীয়তার চেষ্টাও করা হয়নি। অনুগ্রহপূর্বক বিভ্রান্তিমূলক পোস্ট করা কিংবা বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো। মালয়েশিয়ায় 10 বাংলাদেশি ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, মালয়েশিয়ার অন্তত 10টি স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় 10 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তখন তাদের কাছ থেকে 502 ধরনের নকল ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। বাংলাদেশি ভুয়া এই চিকিৎসকরা শুধু প্রবাসী রোগীদের চিকিৎসা সেবা দিতেন বলে জানান ইমিগ্রেশন প্রধান। তিনি আরো বলেন, প্রশাসনের নজর এড়াতে রেস্টুরেন্ট বা দোকানে বসে ছদ্মবেশে এই কার্যক্রম পরিচালনা করে আসছেন গ্রেপ্তাররা। চিকিৎসা ও ঔষধ বিক্রির জন্য প্রতিটি বাংলাদেশি গ্রাহকের জন্য 50 থেকে 200 রিঙ্গিট চার্জ করা হতো। এই অবৈধ কার্যক্রম তারা প্রায় 1 বছর ধরে চালিয়ে আসছিলেন। ইমিগ্রেশন আইন 1952 এর ধারা 13 ক 20, সাইকোট্রপিক সাবস্টেন্স রেগুলেশন 1989 এর রেগুলেশন 3 এর 1 এবং 1984 সালের প্রভিধান ড্রাগস অ্যান্ড কসমেটিক্স কন্ট্রোল রেগুলেশন 7 এর 1 এর অধীনে ওই 10 বাংলাদেশি ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন আইন 1959/63 এবং ইমিগ্রেশন রেগুলেশন 1963 এর অধীনে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুত্রজা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। গত বছর 2024 সালে বহির্বিশ্বের রেকর্ড $31,870 কোটি যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। এর আগে কোনো বছর এত বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেননি দেশটি। এমনকি গত বছরে আগের বছর অর্থাৎ 2023 সালের তুলনায় 2024 সালে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির হার বেড়েছে 29%। এক প্রতিবেদনে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের এই বছরটিতে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে 3টি মার্কিন কোম্পানির যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম। এই কোম্পানিগুলো হলো লকহিড মার্টিন, জেনারেল ডাইনামিক্স এবং নর্থরপ গ্রুম্যান।
ব্যাপক মাত্রায় বিক্রির ফলে বৈশ্বিক পুঁজিবাজারে অস্থিরতা সত্ত্বেও এই তিন কোম্পানির শেয়ারের দাম বছর জুড়েই ছিল চড়া। দেশটির নতুন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান পার্টির শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প এই ইস্যুতে বেশ মনোযোগী। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো তাদের বার্ষিক বাজেটের ৫% প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ রাখুক। বর্তমানে এই হার ২%। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রসঙ্গে বলেছে, অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রয় ও রপ্তানি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।